গেট হয়ে বাবাকে নিয়ে গেছে, মাকেও নিয়ে যাবে, আমরা এতিমখানায় থাকি। এই দুঃস্বপ্ন বাচ্চারা। এটি শুধু একটি না, এই গুম, এই আয়নাঘর, এই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স শুধু একটি জীবন না, এটি শত শত জীবনের মৃত্যু বেরোতে পারবো না। তখন আমি নিজেকে বলতাম, দুনিয়াটা যখন চলে গেল, যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইবাদতবন্দিকে সময় কাটানোর জন্য। বারবার তাদেরকে আকুল আবেদন করতাম যে একটা ঘুরি দেন, যাতে নামাজটা পড়তে পারি সময় মতো। আর যদি কিছু না দেন, কথা বলি মনে হয় যে আপনারা মুসলমান, আমি মুসলমান, একটা ক্রস শিপ দেন, আপনাকে যদি ডাকতে পারি। যখন বের হলেন তখন কি মনে হলো? প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, অনুমান করে যে শেষ রাতে হতে পারে। ওই সময়টা নর্মালি যারা প্রহরী তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না। আমার সময় নামাজ পড়ছিলাম, আমার সময় 10-12 জন আমার সেল ঢুকে গেল। ঢুকে আমাকে বললো, কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন। তাতে নর্মালি এটা তারা করে না, করতো না আগে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। তারা আমাকে চোখ বাঁধতো যে জিনিসটা দিয়ে, সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের, যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয়। সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধল, গামছা দিয়ে হাত বাঁধল, বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল। আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি মনে করলাম ওরা মনে আমাকে মেরে ফেলবে। মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয়। আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো, আমার উপরে দুজন বসলো, আমার গাড়ির উপর বসে গাড়ি চলা শুরু করলো। চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যে তারা আমাকে জিজ্ঞেস করলো, গাড়ি থেমে গেলো, আমাকে বসার হলো, জিজ্ঞেস করলো আমার কারা। আমি বললাম, আমি অস্বীকার করলাম, কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই। তারা বললো যে আপনার দিন কোথায় ছিলেন। আমি বললাম আমার জানা নেই। তখন একটা কথা বললো যেটা আমার বুকে ধাক্কা লাগলো, বললো সবাইকে এটাই বলবেন। তখন আমার কাছে মনে হয় আমাকে মারবে না, কারণ মারলে তো কথা বলার প্রশ্ন আসে না। আমি একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম, গাড়ি চলে গেল। তখন আমি মনে হচ্ছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে। মানে সূরা ইয়াসিন পড়ছিলাম, সূরা ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয়। মৃত্যুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই, কিছু নাই, ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা করার চেষ্টা করলাম। দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম। খুলে দেখলাম যে আমি অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি, পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার। আর আমি যেটা পরে আপনার ডাক্তারে বলেছিলাম, আমার অপুষ্টির কারণে আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল, আমি সব ঘোরা দেখছিলাম। আমি বললাম যে আমার ফোন সব চুরি হয়ে গেছে, আমার বাসায় মিরপুর, আমি কীভাবে যাবো? তারপরে ওদিক যেতে থাকেন। তো ওখানে যেয়ে আমি একটু মসজিদে যাই, তখন ফজর আজান হয়ে কাছাকাছি। ওদিক যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তা খালি প্লট, ওই জায়গাটা পেয়ে গেলাম, ওটা পরিচিত। তারপর হাঁটতে থাকি, তখন কিছু পর আমি দেখলাম যে একটা বড় জায়গায় সাইনে লেখা মেট্রো রেল স্টেশন। আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল। এবং তখন ফজর আজান হয়, আমি সবজি বিক্রেতা এসে যাচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে। তারা মসজিদ দেখে গেল। আমি মসজিদে যেয়ে দেখলাম যে 15 নম্বর সেক্টর জামে মসজিদ। নামাজ পড়লাম, মনে মনে খুব বিয়া করছি। আমি তো জানি যে এখন স্বৈরশাসক চলছে, আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসবে, ভয় আমি পরিচয় দিতে পারছিলাম না। আমার ফোন নাম্বার দীর্ঘদিন মনে নেই কিছু আমার। তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম। উত্তরা যেহেতু বুঝতে পেরেছি, উত্তরা একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, একটি হাসপাতাল ছিল, যেটা আমার পিতা প্রতিষ্ঠা করে রেখেছেন। তখন অনেক হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে। আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে, উত্তরায় হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে, আমাকে নিয়ে যাবে নাকি? তো উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের লোকজন, আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিলাম, ছেঁড়া গেঞ্জি গায়ে ছিল, গায়ে গামছা যেতে চোখে চোখে গায়ে পড়া ছিল, তারা আমাকে ঢুকতে দিচ্ছে না। বলছে যে কি দরকার? বলে একটু কথা বলা দরকার, বড় স্যার কেউ আছে নাকি? বলে বড় স্যার তখন তো ভোরের সময়, বলছে 9টার দিকে আসবে, দূরে যান। আমাকে দূরে সরাই দিল। তো আমি রাস্তায় বসে থাকলাম, বসে করছি। আস্তে আস্তে দেখলাম ক্লিনার আসলো, ডাক্তার আসলো, অনেক একটা স্যুট টাইপ পরে আসলো আর কি। তখন আমি দৌড়ে তার কাছে গেলাম। সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দৌড়ে আসতে দেখে সে তার মোবাইলটা তাতে পকেটে ঢুকে ফেলে, যাতে ভয় আশঙ্কা করতেছে কে আমার, চাইতে চিনতে পারেনি। কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি একটু চিনে কিনা আমাকে, আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিলো, এগুলো সে চিনতে পারছে না। আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি, একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি? সে খুব সন্দেহ থেকে তাকাচ্ছে আমাকে, মোবাইল কেন? আমি বলি একটু বিপদে পড়ে এসেছি, একটু যদি দেখাতে সুযোগ দিতে। সে তখন তো মোবাইলটা আমাকে দেয়। তখন আমি গুগল সার্চ করি আমার নাম, তখন আমার ওই ছবিটা উঠে আসে যে স্যুট টুট। আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখলাম, চিনতে পারছেন? পরে আমি মনে আছে তার বাসায়, তার অফিসে বসে ল্যাপটপে দেখলাম যে গুলি হচ্ছে, বাচ্চা ছেলে গুলির সামনে দাঁড়িয়ে আছে, মারা ছেলেদেরকে গুলির লাইনে পাঠা গেছে। এই তরুণ যাদের এইসব জেনজি, যাকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করতো, যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্টস ফার্মের মুরগি বলে ডাকে, তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন। যার জন্য আজকে আমরা দিনের আলো দেখছি, নাহলে হয়তো আমাদের ওখানে মৃত্যু হতো। তো এইভাবেই আমি মৃত্যু পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে। যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে, সবাই ভয় পেয়ে গেল। তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না, বলছে আপনার এদিকে আসেন, হাসপাতালে আসেন। তখন আমার পরিবার সদস্য ভয় পেলো যে কিছু খারাপ ফিল কিনা, হাসপাতালে নর্মালি আসছে। তখন তারা বললো একটু ছবি পাঠান। তখন তারা আমার মোবাইল আমার মায়ের মোবাইল আমার ছবি পাঠান। মা সব তার ছেলে বেঁচে,
আমাকে অ্যাম্বুলেন্স করে বাসা পাঠানো হয়, মাকে জড়িয়ে ধরে আমি ফ্যামিলির কাছে ফিরে যাই। তার মানে আপনার বাচ্চা তো আপনাকে 8 বছর দেখেনি, পারিবারিক জীবনে আপনার এখন বড় মেয়ের সামনে থেকে আমাকে টেনে হেঁচে নিয়ে যাওয়া, বুঝতে পারিনি যে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। ও দেখছে আমি খালি পায়ে চলে যাচ্ছি, আমার মেয়েটা আমার জুতো আমার পিছিয়ে পিছিয়ে তোলা ছিল, বাবা তো খালি পেয়ে যাচ্ছে, খালি পেয়ে যাচ্ছে। আমার বাচ্চারা ট্রমাটাইজড। আমার আমার অপহরণের পর আমার পরিবার সবসময় চেষ্টা করেছে আমার বিষয় নিয়ে কথা বলার জন্য, দুনিয়া দেশে এবং দেশের বাইরে। এর ফলে নিয়মিতভাবে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে। এই পরিমাণ হয়রানি তাদেরকে করা হয়েছে যে যখন পুলিশ তাদের বাসায় আসতো, আশেপাশে প্রতিবেশীরা মনে করতে মনে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে, সেখানে পুলিশ হয়েছে। আপনারা সবাই জানেন যে যখন টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করে আমার ব্যাপারে, তখন এই পরিমাণ পুলিশ আমার বাসায় এসেছিল, আশেপাশের সব লোকজন বলেছে যে আমি মনে করছি এখানে কোনো জঙ্গি ধরা পড়েছে, এই জন্য এই পরিণত এসেছিল। তাদের হয়রানির ফলে আমাদের প্রত্যেক সম্পত্তি থেকে আমাদেরকে পালিয়ে যেতে হয় এবং তারা অন্যত্র থাকতে পারে। আমি, আমার পরিবার, আমার সন্তানের সবাই ট্রমাটাইজড। আমার বাচ্চারা স্কুলে গার্ড থেকে ভয় পায়, আমার মেয়েরা ঘুমিয়ে কেঁদে উঠে যে বাবাকে নিয়ে গেছে, মাকেও নিয়ে যাবে, আমরা এতিম ঘরে থাকবো, এই দুঃস্বপ্ন আমার বাচ্চারা। এটি শুধু একটি না, এই গুম, এই আয়নাঘর, এই